নমস্কার। এই মুহূর্তে যুদ্ধের যা পরিস্থিতি দেখা যাচ্ছে, যে ভয়ঙ্কর ধরনের একটা যুদ্ধ কিন্তু দুই তরফেই হচ্ছে কিন্তু। মানে কেউ কখনো নিচু করে নিজেদেরকে দেখছে না, সবসময় যে যার ক্ষমতা আছে ভীষণ রকমভাবে প্রয়োগ করতে শুরু করে দিয়েছে। মানে আমেরিকা এতটা জার্নি করে গেছে, এত সৈন্যবাহিনী, এত জাহাজ, এত প্লেন, সব কিছু নিয়ে গেছে। এবার শুধু ভাবছে যে এবার দু একদিন বা এক সপ্তাহের মধ্যে বা দু সপ্তাহের মধ্যে ভেবেছে, কিন্তু যেভাবে তাদের খরচা হচ্ছে, যেভাবে বেশ 5-6 জন মতো সৈনিক মারা গেছে বলে তাদের কাছে ঘোষণা, এবং ইরানের তরফ থেকে কিন্তু অনবরত কিন্তু গোলাবর্ষণ হচ্ছে, বিশেষ করে ড্রোন হামলা খুব কম খরচের মধ্যে হওয়ার ফলে তাদের অল্প খরচা হচ্ছে। আমেরিকার কিন্তু প্রায় 15,000 কোটি টাকা বা লক্ষ কোটি টাকা মতো খরচা হচ্ছে প্রতি বারে যেভাবে ছোট ছোট ড্রোন গিয়ে আঘাত করছে। সেক্ষেত্রে কিন্তু ইরান কিন্তু অনেকটা মানে আত্মবল পেয়েছে বলা যায়। কারণ আর আমেরিকাও পিছিয়ে আসতে পারছে না, সব দেশের কাছে একটা মাথা নিচু হয়ে যাওয়ার মতো জায়গায় এসে যাচ্ছে প্রায়। দেশের লোকের কাছেও এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তা সেই ক্ষেত্রে কিন্তু একটা ভয়ঙ্কর দিক কিন্তু আসতে চলেছে হয়তো। সবে সবে আর কি জিনিসপত্রের দাম শুরু হয়ে গেছে, বেড়ে গেছে। গ্যাসের দাম ক্রমশ বাড়ছে, মানে প্রত্যেক বাড়িতেই যদি এরকম হয় বা সারা পৃথিবীতে যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর দিন আগামী দিনে আসতে চলেছে। মানে মূল্যবৃদ্ধি কাকে বলে? মূল্যবৃদ্ধি বাড়তে বাড়তে এমন একটা জায়গায় হয়তো চলে যাবে, আপনি চাল, ডাল, আটা, ময়দা থেকে শুরু করে আরও যে সকল জিনিসপত্র ব্যবহার করেন সেগুলোর ওপরে যদি একটা চাপ পড়ে, তাহলে মধ্যবিত্ত কিন্তু শেষ হতে শুরু করবে আস্তে আস্তে, খুবই চাপ পড়বে। যুদ্ধ ভয়ঙ্কর পরিস্থিতির কারণে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। কারণ যেখানে আমেরিকা যদি না পারে, এগিয়ে যাচ্ছে, সেখানে দেখছে এতগুলো খরচা হচ্ছে, তখন যদি একটা ভয়ঙ্কর দিক তারা কিন্তু এটা নিয়েই নিতে পারে। আবার ইরানও যদি মনে করে যদি কিছু করবো, সেটাও করতে পারে। মানে এখন একটা মাঝখানে পড়ে গেছে সাধারণ মানুষ, বা যেসব সকল দেশগুলো যুদ্ধে জড়িয়ে যায়নি তাদেরকেও হয়তো জড়িয়ে ফেলতে পারে। মানে এমন একটা ভয়ঙ্করভাবে দিকের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহ হতে পারে। কারণ এরকম দিন হয়তো মুখে মুখে আমরা কল্পনা করেছি, মনে মনে কল্পনা করেছি, এরম দিন যাতে না আসে সেটাই আমরা চিন্তা করব বা ভাবনার মধ্যে রাখব। কিন্তু যে পরিস্থিতির দিকে এগোচ্ছে, ভয়ানক একটা পরিস্থিতি, আমেরিকা পিছিয়ে আসতে পারছে না, এদিকে ইরান কিন্তু অনবরত কিন্তু মিসাইল হোক বা ড্রোন হোক হামলা করেই চলেছে, এবং আশেপাশে যে খাড়ি দেশগুলি সেগুলোর উপরেও আক্রমণ করেছে। তারাও কিন্তু উল্টো দিক থেকে তেমনভাবে কিন্তু মানে কোনো কী বল বোমা বা নিক্ষেপ করছে না সেরকমভাবে। সেক্ষেত্রে কিন্তু এক ক্ষেত্রে মানে আমেরিকা অনেকটা পিছিয়ে আছে খানিকটা বলে মনে হচ্ছে। এবারে যদি ভয়ানক একটা দিন আসে, এবার কয়েকদিন আগেই মানে কালকেই হবে, গতকালকেই হয়েছে ভোরের দিকে আর কি, ওখানে কিন্তু একটা ভূমিকম্প দেখা গেছে ইরানের পাশেই। তা সেখানে যে ভূমিকম্প হয়েছে সেটা এই যুদ্ধের আবহে, এই যে ভূমিকম্প, এটা কিন্তু এটা সাধারণভাবে অনেকেই দেখছে না। এই ভূমিকম্পটা কিন্তু অন্যভাবেও হতে পারে, যেহেতু অনেক কিছু টেস্ট করতে পারে, অনেক রকম পরীক্ষামূলক ব্যবস্থা নিতে পারে, সেটাও কিন্তু একটা বড় বার্তা হতে পারে। তা সেক্ষেত্রে তারপর অনেকটা কিন্তু ভয়াবহ দিক যে তৈরি হচ্ছে, বা পরীক্ষার সামনে, তোমার সামনে পরীক্ষা, তোমাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে, সেটা কিন্তু প্রস্তুত আছে। আমেরিকার কাছে প্রচুর অস্ত্র শস্ত্র আছে দেখা গেছে। মানে মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে প্রায় 100 থেকে 120-30টা বড় বড় শহরের মতো তৈরি করে ফেলেছে। সেখানে দীর্ঘদিন ধরে তারা অস্ত্র শস্ত্র তৈরি করেছে, সেগুলো কিন্তু যত সম্ভব শেষ করতে পারবেন না। এবং যদি ইরান যদি তেমনভাবে যদি নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে, তাদের ক্ষমতা কিন্তু বেশ ভালোই আছে। 7-8 দিনের মধ্যে কি 10 দিনের মধ্যে একটা নিউক্লিয়ার বোম কিন্তু তৈরি করে ফেলার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে আমেরিকা যদি এক্ষুনি ভয়ঙ্কর পদক্ষেপ নিয়ে ফেলে ভুল করে, তাহলে কিন্তু পৃথিবীর জন্য কিন্তু এটা ভয়ানক একটা দিক আবার আসতে চলেছে হয়তো। সেটা কিন্তু চিন্তা করতে হচ্ছে মানুষকেই,
যে আবার যদি এরকম যদি ভয়ঙ্কর দিন আর তারা ডেকে নিয়ে আসে ভুল করে, তাহলে কিন্তু মানুষ কিন্তু কী বলবো মানে আবহাওয়া নেচার সব নষ্ট হবে সঙ্গে। আর হিরোশিমা নাগাসাকির মতো তখনকার সময় ছিল একরকম, তখন নিউক্লিয়ার বোম কিন্তু অতটা ক্ষতি তো অবশ্যই করেছে, মানে বোমা মানেই ক্ষতি, কিন্তু তখন 70-80 বছর পরে হয়তো একটু একটু হয়তো পরিবর্তন হচ্ছে, একটু একটু করে হয়তো। কিন্তু যদি কোনো সময় যদি কোনো দেশ, যে কোনো দেশই যদি যুদ্ধের মধ্যে যদি নিউক্লিয়ার বোম ফেলে, যে দেশেই ফেলুক, সেখানে কিন্তু আগামী হয়তো 2000 কি 5000 বছরে আর কিছু হবে না। চাষবাস থেকে শুরু করে আশেপাশে দেশগুলো শেষ হয়ে যাবে, কারণ সেখানকার অ্যাটমসফিয়ার কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। অ্যাটমসফিয়ার থেকে শুরু করে আরও অনেক কিছু আছে, যত মাটির তলার থেকে শুরু করে যে সকল খনিজ পদার্থ বা এগুলো সবই কিন্তু মানে ভয়ানক আকার ধারণ করবে। পৃথিবীর জন্য কিন্তু ভয়ানক একটা দিক আসতে চলেছে হয়তো। সেই জন্য ভয় তো অবশ্যই করতেই হবে আপনাকে, যে এই যুদ্ধটা কোনো সাধারণ কোনো যুদ্ধ নয়। এই যুদ্ধ কিন্তু বিশেষ করে জগন্নাথের মন্দিরে যারা যান বা জানেন, এটা 600 থেকে 650 বছর আগে পর্যন্ত জগন্নাথের মন্দিরে লেখা আছে যে 2026-27 এই দোরগোড়াতে এসে একটা ভয়ানক তৃতীয় বিশ্বযুদ্ধের কথা লেখা আছে। আজকে থেকে 600-650 বছর আগে পুরীর জগন্নাথ মন্দিরে, আবার বলছি, সেখানে কিন্তু লেখা আছে। সেটা কিন্তু বাস্তবে কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে, যে এদিকে আমেরিকা পিছিয়ে আসতে পারবে না, তার দেশের জনগণের কাছে একটা মাথা নিচু হয়ে যাবে, কেন আপনি এগোলেন, কী কারণের জন্য এগোলেন, সেটা আছে। হয়তো বলছে যে নিউক্লিয়ার বোম ইরানের কাছে থাকলে ক্ষতিকারক হবে সারা দেশের জন্য, পৃথিবীর জন্য, তা সেখানে সেই জন্য হয়তো অ্যাটাক করেছে, সেটা বলতে পারে। আবার এদিকে ইরানও মাথা নিচু করতে পারবে না, কারণ ইরানের অনেক ক্ষতি হয়ে গেছে এবং তাদের কাছে যথেষ্ট পরিমাণে অস্ত্রশস্ত্র আছে। বেশ 2 থেকে 3 বছরের মধ্যে যুদ্ধ করার মতো পরিস্থিতির মতো এতটাই অস্ত্র আছে। তা দুই তরফেই কিন্তু একটা ভয়ানক ব্যাপার, যে ইগোর মধ্যে চলে যাবে। একমাত্র এখানে বাঁচাতে গেলে সব দেশ, যতগুলো দেশ পারে আর কি ঠান্ডা করতে, যুদ্ধকে যদি থামিয়ে দিতে পারে, তাহলেই কিন্তু সমগ্র দেশ বা পৃথিবী কিন্তু ভালোভাবে বাঁচতে পারবে। যেহেতু আমরা জেনে গেছি যে যুদ্ধ মানে ভয়ঙ্কর, হিরোশিমা নাগাসাকি মানে ভয়ঙ্কর, এরকম যেন হিরোশিমা নাগাসাকি যাতে না তৈরি হয়। এবং যদি এই আমাদের পুরীর মন্দিরে জগন্নাথ দেবের কোনো একটা মানে কী বলবো, যে জায়গায় লেখা আছে, যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এটা লেখাই আছে, যেটা এটাই হচ্ছে ধর্মের মধ্যে পড়ে যাচ্ছে যে হ্যাঁ এটাই হবে। সেটা যদি জেনে গিয়ে যদি আমরা যদি একটু যদি নিজেদেরকে, মানে বিশেষ করে মানব জাতিকে যদি আমরা বলতে পারি, বোঝাতে পারি যে এই যুদ্ধটা কিন্তু আর যদি বেশি দিন এগিয়ে চলে, যদি কোনো নিউক্লিয়ার যদি একটা পড়ে, যে কোনো একটা দেশে পড়ুক, সে দেশ তো ধ্বংস হবেই। এবং তার সাথে সাথে যে আশেপাশে যত দেশ আছে, পৃথিবীর জন্য কিন্তু ভয়াবহ থেকে একটা ভয়াবহ দিন আসতে চলেছে। অবশ্যই এই পৃথিবীকে রক্ষা করার জন্য মানব জাতির যত উঁচু উঁচু পদে লোক আছে বা বিশেষ বিশেষ কান্ট্রি মানুষ যাতে আছে, তারা যদি এক না হয় আজকে, তারা যদি এই যুদ্ধ যদি না থামাতে পারে, তাহলে কিন্তু ইগোর প্রবলেমের জন্য আমি ছোট হব না বড় হয়ে, বা আমি ছোট হয়ে নিচু হব না, মাথাটা নিচু করব না, সেরকম যদি এক একটা ব্যক্তি এক এক রকমভাবে তাদেরকে নিচু পদে ধরে রেখেছে। সেই জন্য এই ক্ষেত্রে কিন্তু মানে যুদ্ধ তো থামার জায়গা দেখা যাচ্ছে না, দীর্ঘদিন ধরে যুদ্ধ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর তার সাথে সাথে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম একটা জায়গায় পৌঁছে যাবেই, এটা নিশ্চিত একটা জায়গায় পৌঁছে গেছে। মানে থামার জায়গা নেই বলেই থামতে হয়, যে কোনো কাজ করতে গেলে থামতে হয়। যেমন একটা ক্রিকেট খেলা, যখন সচিন হোক, সৌরভ হোক বা আরও অন্যান্য প্লেয়ার হোক, একটা মানুষ বুঝে যায় যে এই আমার ভালো থাকার সময় থাকতে থাকতে এই খেলাকে ছেড়ে দিতে হবে। যে ধোনি ছেড়ে দিল বা রাহুল দ্রাবিড়, এরকম সবাই ছেড়ে দিয়েছে, বা অন্যান্য প্রফেশনেও হতে পারে, হয়তো চাকরি ক্ষেত্রে সেটা অন্য হতে পারে। তা
অবসর নিতে হয়। বুঝতে হবে যে আমাদের আর এগোনো উচিত না, সেটা পৃথিবীর জন্য। কার জন্য যুদ্ধ করছো? না তেলের জন্য কেউ যুদ্ধ করছে, কেউ অস্তিত্বের জন্য যুদ্ধ করছে, কেউ ধর্মের জন্য যুদ্ধ করছে। আগামী দিন যদি পৃথিবী থাকে তাহলে আপনার তেল থাকবে, আপনার দেশ থাকবে, আপনার ধর্ম থাকবে। পৃথিবী যদি না থাকে তাহলে কিন্তু সমগ্র পৃথিবী যদি নষ্ট হয়, একটা লাড্ডুর মতো, মানে লাড্ডু যে লাড্ডু খান আপনি, ভাবুন ওইটা আপনার পৃথিবীটার মধ্যে ফাটল ধরবে, মানে লাড্ডুর মধ্যে ফাটল ধরবে আর পুরো ফেটে যাবে, মানে পুরো ছড়িয়ে ছিটিয়ে যাবে চারিদিকে। ব্রহ্মাণ্ডে আর কোনোদিন পৃথিবী থাকবে বলে মনে হয় না। আজকে এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু বলার নেই। যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহ দিকে চলে গেছে, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব আর হয়তো হচ্ছেই না, হবেও না। একমাত্র নিজেদেরকে সরিয়ে যদি নিয়ে আসতে পারেন তাহলেই একমাত্র সম্ভব। দুটো দেশ হোক, চারটে দেশ হোক, যতগুলো দেশ আজকে জড়িয়ে পড়েছে, আজকে 27টা মতো দেশ বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ করছে, নিজেদের দেশ বিদেশে গিয়ে যেখানে করছে। আফগানিস্তান চলছে, ইরান চলছে, পাকিস্তানে চলছে, এদিকে ইউক্রেন রাশিয়া চলছে, এরকম চলছে আর কি কন্টিনিউয়াসলি। এবং তার সাথে তো আরও দেশ তো জড়িয়ে গেছে জিও পলিটিক্সের কারণের জন্য। এবং ভারতবর্ষকেও হয়তো টানবে আর কয়েকদিনের মধ্যেই, হয়তো এরকম একটা জায়গায় চলে আসতে পারে, নয়তো ভয়াবহ দিক আসবে। কারণ বন্ধুর বন্ধুকে ডাকবেই, তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করেছিলাম এক সময়। এটা কিন্তু একটা জিও পলিটিক্স হয়তো টানবে। ভারত যতটা পারবে নিজেদেরকে যদি সতর্ক রাখতে পারে তাহলে দেশবাসী আরও ভালো থাকবে, নয়তো সুন্দরভাবে বাঁচতে পারবে না। আগামী দিন ভয়ঙ্কর জায়গায় যেতে চলেছে। আজকের মতো এখানেই শেষ করলাম। নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন বা একটু সংযত হয়ে চলার চেষ্টা করতে হবে, যাতে যুদ্ধ যাতে না হয়, পরিস্থিতি যাতে ভয়াবহ না হয়। আপনারা পারলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আজকের মতো এখানেই শেষ করলাম। ভয়ঙ্কর দিন যাতে না আসে, পরিস্থিতি যাতে না খারাপ হয়, সেই জন্য আমাদেরকে ভগবানের কাছে অবশ্যই প্রে করা উচিত, যাতে ভয়ঙ্কর দিন যেন আমাদের চোখের সামনে যেন না দেখতে হয়। নয়তো ব্রহ্মাণ্ড কিন্তু আজকে এবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দেখতে হবে, সবাই দেখতে হবে লাইভ টেলিকাস্ট। এইভাবেই আজকের মতো শেষ করলাম, যে পৃথিবী যাতে বেঁচে থাকে এবং আগামী দিন যাতে ভালো হয়। কারণ 2025-26 এমনি খারাপ, সেই জন্য এখন থেকেই মানুষের মনটাকে স্থির করতে হবে। এবং সারা পৃথিবী যত মানুষ আছে তাদের মন যদি স্থির থাকে তাহলে একমাত্র সব কিছু থাকবে, নেচার থাকবে, প্রকৃতি থাকবে, সব কিছু নিয়ে বেঁচে থাকবে। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার, আবার পরবর্তী সময় আসছি।